হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শিখবো, নিউটনস লজ অফ মোশন। দেখো, এই চ্যাপ্টারে আমরা কি শিখবো না, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেসব কোশ্চেনগুলো আসে সেগুলো সলভ করার জন্য যেটুকু কনসেপ্ট আমাদের দরকার হয় আগে আমরা সেটুকু শিখবো। এর পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের উপর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তারপরে আমরা ধীরে ধীরে ইজি টু হার্ড কোশ্চেনগুলোতে আমরা প্রসিড করব। একবারই নয়, কয়েকটা ভিডিও লাগবে, কারণ মেকানিক্স এর চ্যাপ্টার তো একটুখানি কঠিন কোশ্চেন আসেই। তো ধৈর্য ধরে তোমরা প্রতিটা ক্লাস করতে থাকো, আশা করছি সব কোশ্চেনে আমরা কভার করতে পারবো। চলো আমরা ক্লাস স্টার্ট করি। দেখো, নিউটনের তিনটে গতিসূত্র আমরা সবাই জানি, তাই তো? মোমেন্টাম কাকে বলা হয়? না, কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ওই বস্তুর মোমেন্টাম বা ভরবেগ বলা হয়। ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ। আচ্ছা, এরপরে দেখো, আমি নিউটনের সেকেন্ড লটা একটু প্রুভ করে দেখেছি। নিউটনের সেকেন্ড ল কি বলে? যে না, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়, তাই তো? এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকেই হয়। দেখো, তাহলে যদি বল আমার এফ দিয়ে ডিনোট করা হয়, এফ প্রপোর্শনাল টু ডিপিডিটি, মানে টাইমের সাপেক্ষে আমার মোমেন্টামের চেঞ্জ হচ্ছে ডিপিডিটি। তাহলে এবার প্রপোর্শনাল আছে, প্রপোর্শনালিটি সাইন তুলতে গেলে আমার কি করতে হয়? একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে হয়। তাহলে এফ ইকুয়াল টু কে ডিপিডিটি। এবার কেটাকে এমন করে অ্যাডজাস্ট করে যাতে এর ভ্যালুটা 1 হয়। তাহলে এফ ইকুয়াল টু ডিপিডিটি। তাহলে ডিডিটি অফ পি, মানে পি মানে আমরা একটু আগে দেখলাম এমভি। এবার কোন একটা বস্তুর ক্ষেত্রে তার মাস তো কনস্ট্যান্ট, তাই তো? তাহলে মাস বাইরে চলে আসবে, তাহলে এম ইন্টু ডিভিডিটি। এবার ডিভিডিটি মানে আমরা কাইনেমেটিক্স থেকে জানি যে ডিভিডিটি মানে আমার এফ, ত্বরণ। তাহলে এফ ইকুয়াল টু এম ইন্টু এফ, এটাই হচ্ছে আমার নিউটনের সেকেন্ড ল। আচ্ছা, এরপরে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস আসে। একটা হচ্ছে ইম্পালস অফ ফোর্স, বলের ঘাত, আর আরেকটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স, মানে হচ্ছে ঘাত বল। দেখো, আমি এখানে দুটো ডাইমেনশন লিখে রেখেছি। বলের ঘাত কাকে বলা হয়? কোনো বস্তুর উপর যদি কোনো স্থির মানের বল কিছুক্ষণ সময় ধরে যদি কাজ করে, তাহলে ওই বস্তুর তাহলে ওই বলের মান এবং যে সময় ধরে কাজ করবে এই দুটো গুণফলকে বস্তুটার বলের ঘাত বলা হয়। আর ইম্পালসিভ ফোর্স কাকে বলা হয়? কোনো বৃহৎ মানের বল যদি কোনো বস্তুর উপর খুব অল্প সময় ধরে কাজ করে, তাহলে ওই বলটাকে ঘাত বল বলা হয়। তাহলে ইম্পালস অফ ফোর্সের ডাইমেনশন কি হবে? এম এল টি ইনভার্স। দেখো, এটাই হচ্ছে আমার মোমেন্টামের ডাইমেনশন, এম এল টি ইনভার্স। আর ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল, এটার ডাইমেনশন কি হবে? এম এল টি টু দি পাওয়ার -2। চলো, এবার আমরা দেখব রিয়াকশন ইন এ লিফট। লিফটে আমরা সবাই উঠেছি। এবার সেই লিফটে ওঠার সময় বা নামার সময় রিয়াকশন কেমন হয়? যদি একটা লিফট, ফার্স্ট পয়েন্টটা দেখো, যদি একটা লিফট যদি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করে, উপরে ওঠে বা নিচে নামে, তাহলে সেই লিফটের উপর তুমি দাঁড়িয়ে আছো, তোমার উপর কতটা রিয়াকশন ফোর্স কাজ করবে? না, তোমার যতটা ওজন এমজি, তোমার ওজন কাজ করবে পৃথিবীর কেন্দ্রের দিকে, মানে নিচের দিকে। তাহলে এমজি যদি আমার নিচের দিকে কাজ করে, আর হচ্ছে আমার রিয়াকশন ফোর্স, সেই আর আমার কাজ করবে উপরের দিকে। ঠিক আছে, সেকেন্ড কেসটা দেখো। এবার আমি কি করেছি? লিফটটাকে এফ অ্যাক্সিলারেশন নিয়ে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করেছি উপরের দিকে। যদি উপরের দিকে যায়, তাহলে কি বস্তুটার ভর আমি ধরে নিয়েছি এম। এবার তাহলে নিচের দিকে কতটা ওয়েট কাজ করবে? এম ইন্টু জি, এতটা বল কাজ করবে, এম জি ওয়েট। তাহলে যেহেতু উপরের দিকে লিফটটা উঠছে, তাহলে কি রিয়াকশন ফোর্স বস্তুটার ওজনের থেকে বেশি হবে। তাহলে আর মাইনাস এম জি ইকুয়াল টু ফোর্স কত হবে? এম ইন্টু এফ। তাহলে আর সমান কত? এম ইন্টু জি প্লাস এফ। ঠিক আছে, এইটা গেল লিফটটা যখন উপরে উঠছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এফ নিয়ে। এবার যদি লিফটটা নিচে নামে, নিচে নামা মানে কি? বস্তুটার ওজন বেশি হবে কার থেকে? না, আমার রিয়াকশন ফোর্সের থেকে। তাহলে এমজি মাইনাস এফ, এমজি মাইনাস আর নেট বল কাজ করবে, এটাই সমান কি হবে? এম ইন্টু এফ। তাহলে আর এর ভ্যালু কত হবে? এম ইন্টু জি মাইনাস এফ। এই থার্ড কেসে দেখো কি পেলাম আমরা? রিয়াকশন ফোর্স আর ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এফ। এবার যদি এই জি ইকুয়াল টু এফ হয়, তাহলে দেখো আর ইকুয়াল টু 0 চলে আসছে। এটাকেই বলা হয় ওয়েটলেসনেস বা ওজনহীনতা। এবার দেখো, খুব ইম্পর্টেন্ট তিনখানা ফর্মুলা আমি এখানে লিখে রেখেছি। যদি কোনো একটা বল অফ মাস এম এইচ হাইট থেকে পড়ে, এ বল অফ মাস এম ইজ ড্রপড ফ্রম হাইট এইচ, it bounces up to height h1 after first collision with the floor and h2 after second collision, then h1 equal to e square h। মানে প্রথমবার মাটির সঙ্গে ধাক্কা খেয়ে বলটা h1 হাইটে উঠলো, দ্বিতীয়বার ধাক্কা খেয়ে বলটা h2 হাইটে উঠলো, সেক্ষেত্রে কি হবে? h1 equal to e square h।
এখানে ইটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। একটু পরে আসছি জিনিসটা কি, জাস্ট ফর্মুলাগুলো এখন দেখো। এবার বলেছে যে দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য বল বিফোর কামিং টু রেস্ট, মানে বলটা ড্রপ খেতে খেতে যত দূর গিয়ে শেষ হবে, মানে বলটা মুভ করবে না, বলের মোশনটা স্টপ হবে, সেই দূরত্বটা কতটা হবে, মানে টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য বল কত হবে, 1 প্লাস ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার ইন্টু এইচ। আর বলটা যদি টি টাইম পর থেমে যায়, ইফ দ্য বল কামস টু রেস্ট আফটার টাইম টি, সেই কতক্ষণ পরে বলটা থামবে সেই টাইমটা কি করে বার করবো, 1 প্লাস ই ডিভাইডেড বাই 1 মাইনাস ই ইন্টু রুট ওভার অফ 2h মাইনাস জি। এ সবটাই প্রমাণ করা যায়, তোমরা সবাই জানো, কিন্তু এখানে তো প্রমাণটা কাজে লাগবে না, তাই আমি শুধু ফর্মুলাগুলো লিখে রেখেছি যাতে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো দ্রুত গতিতে করতে পারি। ঠিক আছে, এবার চলো আমরা কলিশনের কিছু প্রবলেম দেখব, আর দেখব কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কাকে বলা হয়। দেখো এখানে M1 আর M2 ভরের দুখানা ধরে নাও মার্বেল আছে, U1 বেগ আর U2 বেগ হচ্ছে এই দুটো মার্বেলের ভেলোসিটি। আচ্ছা, আফটার কলিশন মাস তো আমার সেমই থাকবে বস্তু মার্বেল দুটোর, কিন্তু তাদের বেগ কত হলো, V1 আর V2। দেখো আমি এখানে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের ডেফিনেশনটা লিখে রেখেছি, যে কোনো বই তোমরা পেয়ে যাবে, তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এক জায়গায় করে লিখে রেখেছি। দেখো, when two bodies collide directly, their relative velocity of separation after collision bears a constant ratio to their relative velocity of approach before collision and is oppositely directed। মানে কি, এই যে বল দুটো ধাক্কা খেলো বা মার্বেল দুটো যে ধাক্কা খেলো, আফটার কলিশন এবং বিফোর কলিশন যে তাদের রিলেটিভ ভেলোসিটি হয় সেই দুটো হচ্ছে, মানে যে রেশিওটা হয় সেটা হচ্ছে কনস্ট্যান্ট, এবং একটা রিলেটিভ ভেলোসিটি আর একটা রিলেটিভ ভেলোসিটির অপোজিট ডিরেকশনে কাজ করে। এই যে কনস্ট্যান্ট রেশিও, এটাকেই বলা হয় কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। এটা কি ফর্মে লেখা হয়, ই ইকুয়াল টু মাইনাস অফ V1 মাইনাস V2 ডিভাইডেড বাই U1 মাইনাস U2। দেখো আগে হচ্ছে আমার রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন ডিভাইডেড বাই রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন। মাইনাস সাইনটা ডিনোট করছে যে বস্তু, মানে এই রিলেটিভ ভেলোসিটি দুটো অপোজিট ডিরেকশনে কাজ করছে। এবার দেখো, ফর পারফেক্টলি ইলাস্টিক কলিশন ই ইকুয়াল টু 1 হয়, এগুলো মনে রাখতে হবে, খাতায় তোমরা দরকার পড়লে লিখে নাও। ফর পার্সিয়াল ইলাস্টিক কলিশন ই এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে লাই করে, আর পারফেক্টলি ইনএলাস্টিক কলিশন পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, সেক্ষেত্রে ই এর ভ্যালু হয় 0। আচ্ছা, এবার আমরা 3 ধরনের যে কলিশন হয়, পারফেক্টলি ইলাস্টিক কলিশন, পার্শিয়াল ইলাস্টিক কলিশন, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, এই 3টে কলিশন নিয়ে আমরা একটু আলোচনা করব। জাস্ট ফর্মুলাগুলো একবার করে আমরা মনে করার চেষ্টা করি। দেখো, কলিশনের আগে M1 ভরে একটা বস্তু U1 বেগে এসে M2 ভরে একটা বস্তু যে U2 বেগে যাচ্ছিল তার সঙ্গে ধাক্কা খেলো। এখানে U1 অবশ্যই U2 থেকে বড় হবে, না হলে তো ধাক্কা খাবে না, U2 যদি বেশি হয় সে আগে বেরিয়ে যাবে। আচ্ছা, আফটার কলিশন বস্তু দুটোর মধ্যে, মানে বস্তু দুটোর ভেলোসিটি কত হলো, V1 এবং V2 রেসপেক্টিভলি। দেখো এবার তাহলে এটা অঙ্ক কষে বার করা যায়, আমি জাস্ট ফর্মুলাটা লিখে রেখেছি। V1 এর ভ্যালু কত হয়, দেখো M1 মাইনাস M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু U1 প্লাস 2M2 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু U2, আর V2 এর ভ্যালু হয় M2 মাইনাস M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু U2 প্লাস 2M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইন্টু U2। কিন্তু বস্তু দুটোর মাস যদি আমার সেম হয়, মানে M1 ইকুয়াল টু M2 ইকুয়াল টু M, সেক্ষেত্রে কি হয়, বস্তু দুটো বেগ এক্সচেঞ্জ করে, দ্য পার্টিকেল এক্সচেঞ্জ দেয়ার ভেলোসিটি। সেক্ষেত্রে কি হবে, V1 ইকুয়াল টু U2 এবং V2 ইকুয়াল টু U1। এরপর আসে হচ্ছে ফর পার্শিয়াল ইলাস্টিক কলিশন। দেখো, পার্শিয়াল ইলাস্টিক কলিশন যখনই আসবে সেখানে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন একটা গল্প চলে আসবে, তাই তো। ই এর ভ্যালু কত হয়, 0 থেকে 1 এর মধ্যে। তাহলে এখানে V1 এর ভ্যালু কত হবে, M1 মাইনাস ই M2 ইন্টু U1 প্লাস 1 প্লাস ই ইন্টু M2 U2 ডিভাইডেড বাই M1 প্লাস M2, আর V2 এর ভ্যালু হয় M2 মাইনাস ই M1 ইন্টু U2 প্লাস 1 প্লাস ই ইন্টু M1 U1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। আর এখানে কাইনেটিক এনার্জির চেঞ্জ কত হয়, ডেল্টা ই দিয়ে যদি আমি কাইনেটিক এনার্জির চেঞ্জ ডিনোট করি, তাহলে ডেল্টা ই ইকুয়াল টু
m1 m2 ডিভাইডেড বাই 2 ইন্টু m1 প্লাস m2 1 মাইনাস ই স্কোয়ার ইন্টু u1 মাইনাস u2 তার স্কোয়ার। এবার দেখো ফর পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে ই এর ভ্যালু 0 হয় আমরা দেখেছি, কিন্তু এখানে কাইনেটিক এনার্জি চেঞ্জটা হয় ম্যাক্সিমাম বাকি দুটো কেসের থেকেও। তো ডেল্টা ইকুয়াল টু m1 m2 ডিভাইডেড বাই 2 ইন্টু m1 প্লাস m2 ইন্টু u1 মাইনাস u2 তার হোল স্কোয়ার। আশা করছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো। তো যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে বা চেনা পরিচিতদের মধ্যে অনেক অনেক মানে বেশি মাত্রায় শেয়ার করে দাও, যাতে সকলেরই উপকার হয়। আর এরকম নতুন মানে প্রতিটা চ্যাপ্টারের অ্যানালিসিস পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে তোমার কাছে সব নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে যায়। চলো নেক্সট ক্লাসে দেখাবো অন্য কোনো টপিক নিয়ে।